এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্লবতা। দেখো, প্লবতা কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থের ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলা হয়। তরল বা বায়বীয় পদার্থের মধ্যে যে কোনো একটা বস্তুকে তুমি যদি রাখো, তাহলে ওই তরল বা বায়বীয় পদার্থ বস্তুটার উপর উপরের দিকে একটা বল প্রয়োগ করবে। ওই বলটাই হলো প্লবতা। বুঝতে পারলে? ওকে, এখন আমরা একটু প্লবতার মান নির্ণয় করব। পানি নিলাম, পানির মধ্যে একটা সিলিন্ডার আকৃতির একটা বস্তু নিলাম। আমরা এখন হিসাব করে দেখব এই বস্তুটার উপর এই যে পানিটার ঊর্ধ্বমুখী বল কত। ঊর্ধ্বমুখী বল যেটা হবে ওই বলটাই হলো প্লবতা। বুঝতে পারলে? ওকে, তাহলে দেখো এই সিলিন্ডারের উপর কিন্তু একই সাথে তিন দিক থেকে বল কাজ করতেছে। একটা হলো উপর থেকে, উপরের পানি নিচের দিকে চাপ দিচ্ছে, আবার নিচের পানি উপরের দিকে চাপ দিচ্ছে, আর সাইডের পানি এই সাইড তো দিচ্ছে, এই সাইড তো দিচ্ছে, কিন্তু একটা দুই সাইডের চাপ, দুই সাইডের বল সমান। তাহলে ওটা কাটাকাটি করে মারা গেছে মনে করো, ওই বলটা আমরা হিসাব করবো না। তাহলে আমরা বল হিসাব করবো কি? দেখো, উপর থেকে মনে করো বল প্রয়োগ করতেছে, ধরে নিলাম উপর থেকে যে বলটা এইটা হলো F1 নাকি, আর নিচের থেকে যে বলটা এটা হচ্ছে F2। তাহলে বলো তো আসলে এই সিলিন্ডারের উপর আসল বলটা কত? তাহলে মান দিই, দেখো ওর থেকে বল প্রয়োগ করলাম 10 নিউটন, নিচ থেকে করতেছি 20 নিউটন। তাহলে বলো সিলিন্ডারের উপর কত বল কাজ করবে? ও খারাপ, উপর থেকে 20, এদিক থেকে উপর থেকে এদিক থেকে 10, এদিক থেকে 20, তাহলে 10 কাজ করবে না? এর উপর কাজ করবে কত? 10 নিউটন। অর্থাৎ প্লবতা বল F সমান সমান হবে হলো কোনটা মাইনাস কোনটা বলো? F1 মাইনাস F2 না F2 মাইনাস F1? F2 মাইনাস F1, এইটাই হচ্ছে প্লবতা। তো এখন আমার কাজ হলো এই যে F2 আর F1 এর মানটা বের করা। বুঝতে পারলে? ওকে, তাহলে দেখো মনে করি H উচ্চতার একটি সিলিন্ডার তরলে নিমজ্জিত রয়েছে। তরলের উপরের পৃষ্ঠ হতে, আমি চিত্রে বর্ণনা দিচ্ছি, আর কিছুই নয়, সম্পাদ্য। সিলিন্ডারের উপরের পৃষ্ঠের তরলের উপরের পৃষ্ঠ হতে সিলিন্ডারের উপরের পৃষ্ঠের উচ্চতা বলবো না, এটা গভীরতা বলবো। নিচের দিকে যাচ্ছি তো, তাই না? গভীরতাই বলি। গভীরতা H1, উপরের পৃষ্ঠের গভীরতা H1 এবং নিচের পৃষ্ঠের গভীরতা হচ্ছে H2 নাকি? H2। আর সিলিন্ডারের তলার ক্ষেত্রফল এ, ধরে নিলাম সিলিন্ডার তলার ক্ষেত্রফল এ। দেখো উপরের পৃষ্ঠের বল, এই জায়গায় বলটা কত হবে? F1 সমান সমান কত হয় বলে? F সমান সমান আমরা কি জানি? mg। এখন m যদি ভাঙি আমরা দেখো এইভাবে ভাঙতে পারি না, রো সমান সমান m বাই ভি। আমাদের লাগবে এখানে m, তাহলে m সমান সমান লেখা যায় রো ভি। মাথায় রাখবে ঘনত্ব আর আয়তন গুণ করলে হয় হলো ভর হয়। ওকে, তাহলে এবার দেখো ঘনত্ব তো ঘনত্ব থাকলে এখন ভি মানে দেখো তো, ভি মানে তুমি এক কাজ করো তো, এরা আগেরটা যখন আমরা চাপ বের করেছিলাম যে কোনো জায়গায় চাপ, তখন আমরা বল বের করার সময় কি করেছিলাম? আমরা এখানে একটা যে জায়গায় চাপ বের করবো ওই জায়গায় একটা সিলিন্ডার কল্পনা করেছিলাম না? তাহলে কল্পনা করো এই জায়গায় একটা সিলিন্ডার আছে নাকি, সেটা পানির সিলিন্ডার, অন্য কোনো বস্তু না, কিন্তু ওটা পানি দিয়ে তৈরি একটা সিলিন্ডার। তাহলে ওই সিলিন্ডারটা যে বল প্রয়োগ করবে, তাহলে ওই সিলিন্ডারের আয়তন কত হবে? আয়তন হলো এ, এই তলাটার ক্ষেত্রফল এ, উচ্চতা হলো H না H1 নাকি? তাহলে এই মানটা এখানে একটু বসে দেই, এই যে m এর মানটা, তাহলে কি হলো? রো এ H1 জি। অত কাহিনী বাদ, এবার থেকে এটা একটু মনে রাখবে যে এ, তাহলে বল মানে হলো এ H রো জি, এইটা। তাহলে এটাকে আমরা একটু মার্ক করতেই পারি।
যদি বল বের করতে বলা হয়, যদিও এটা বলে না হতো। তার উপরে পৃষ্ঠে বল হচ্ছে এইটা, এ এইচ রোজি। উপরে পৃষ্ঠে গেল, এবার নিচের পৃষ্ঠের বল। এটা একটু আমার সাহায্য, এটা এত কাহিনী করার দরকার নাই। তাহলে বলো কি চেঞ্জ হবে? একটু তলার ক্ষেত্রফল কি চেঞ্জ করছি? এই আছে, উচ্চতা এইচ কত? এইচটা হয়ে গেছে H2। তারপর ঘনত্ব তো একই আছে, পানি তো না, রো জি নাকি? তাহলে দেখো উপর থেকে বল প্রয়োগ করতেছে এইটা, নিচ থেকে বল প্রয়োগ করতেছে এইটা, তাহলে আলটিমেটলি মানে ঊর্ধ্বমুখী বল যেটা, প্লবতা বল যেটাকে বলতেছি আমরা, তাই না? তাহলে প্লবতা বল, তাহলে F সমান সমান দেখো প্লবতা F সমান সমান F2 মাইনাস F1। F2 মান বসাই, H2 রোজি মাইনাস F1 H1 রোজি। এখান থেকে কি কমন নেওয়া যায় দেখো তো? কি কমন নেওয়া যায়? এ যাবে, রো যাবে, জি যাবে, থাকবে পরে H2 মাইনাস H1। এবার একটা মজার বিষয় দেখো, পরে লেখো, দেখো তো H2 মাইনাস H1, এখান থেকে এতটুকু, এটা H2, H2 থেকে যদি H1 বাদ দিই কি থাকলো পরে? অনলি সিলিন্ডার পরে থাকলো না? তার মানে দেখো সিলিন্ডারের উচ্চতা মানেই হলো H2 মাইনাস H1। তাহলে এই যে ফাইনাল হলো এ রো জি ইন্টু এইচ। এটা একটু সুন্দর করে লিখি, এ আর এইচ কে আলাদা করি, রো আর জি কে আলাদা করে রাখি। তোমরা বুঝতে পারছো কেন আলাদা করলাম? কারণ এ আর এইচ গুণ করলে হয় হলো, এ আর এইচ গুণ করলে আয়তন হয়, সিলিন্ডারের আয়তন মানে এ আর এইচ, তাই না? কালকে দেখছি আমরা। ওকে, তার মানে এই এ আর এইচ কে আমরা বলতে পারি এখানে ভি রো জি। তাহলে এইটাই হলো প্লবতার সূত্র, বুঝছো? তাহলে বস্তুর উপর তরল বায়বীয় পদার্থ এই বলটাই প্রয়োগ করে, ভি রো জি, প্লবতা মানে ভি রো জি। কিন্তু এই সূত্রের ব্যাপারে খুব সাবধান হওয়া লাগবে। এই এখানে যে ভিটা আছে না, এই যে ভিটা দেখলাম, এই ভিটা কি বলতো? এই ভিটা আয়তন তো বটে, কিসের আয়তন? যেই বস্তু ডুবাবো আমি, সবসময় কি সিলিন্ডারই মানে ডুবাবে? অন্য কিছু ডুবাতে পারে না? পারে তো। যে বস্তু ডুবাবে তার আয়তন। তার মানে ভালো করে লিখে নাও, এই ভি হলো বস্তুর আয়তন, আর এই যে রো, এই রো কি বলতো? ভেরি গুড। এখানে কিন্তু অনেকে ঝামেলা পাকায়, বুঝছো? ওই বস্তুর আয়তন আর এটা বসাই হলো বস্তুর ঘনত্ব। প্রশ্ন কিন্তু দুটোই যা থাকে, তরলের ঘনত্ব যা থাকে, বস্তুর ঘনত্ব যা থাকে। ও এখন ভাবে এটা তো আয়তনটা তো বসালাম ওই বস্তুরই, তাহলে ঘনত্ব তাহলে ওই বস্তুরই হবে, নয়? ওকে, এই ভুল কিন্তু করা যাবে না কোনোভাবেই না, দুটা কিন্তু আলাদা দুটা জিনিস। এটা হলো বস্তুর আয়তন আর এটা হলো তরলের ঘনত্ব। ওকে, যে তরলের মধ্যে ডুবাবে। তাহলে তরল বা বায়বীয় পদার্থ কতটুকু বল দিবে উপরে, ঠেলে ধরবে, সেটাই হচ্ছে ভি রো জি। বস্তুর আয়তন, ওই তরলের ঘনত্ব, অভিকর্ষ ত্বরণ, তিনটা জিনিস গুণ করলেই আমরা বুঝতে পারবো। ক্লিয়ার? দেখো সূত্রটা ভালো করে বোঝো। আর্কিমিডিসের সূত্র বা নীতি, তোমাদের বই এটা সূত্র বলেনি, এটাকে কি বলেছে? নীতি বলছে। তো নীতি সূত্র প্রায় কাছাকাছি জিনিসই। দেখো ভালো করে বোঝো নীতিটা, একদম মন প্রাণ খুলে বোঝো। দেখো কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ, আংশিক মানে হচ্ছে বস্তুটার অল্প কিছু, তাই না? পুরাটা না। আংশিক বা সম্পূর্ণ রূপে নিমজ্জিত করলে, নিমজ্জিত মানে ডুবে যাওয়া, তাই না? নিমজ্জিত করলে বস্তুটি ওজন হারায় নাকি? এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এখন বস্তুটা ওজন হারাবে, ঠিক আছে, এখন প্রশ্ন হলো কতটুকু ওজন হারাবে? ও যতটুকু পানি সরে দিবে
ও যতটুকু পানি সরে দিবে ঠিক ওই পানির ওজনটা যেটা হবে, যতটুকু পানি সরে দিল সেই পানির ওজন যা হবে ওই ওজনই মনে করো ওই বস্তুটা হারাবে। এই যে এখানে ঘটনা দেখো, বুঝতে পারলে? এখন প্রশ্ন হলো ওই বস্তুটা কতটুকুন পানি সরে দিবে, কতটুকুন পানি অপসারিত করবে। ভেরি গুড, তাই না? ওর বস্তু যতটুকুন, ওই বস্তুর আয়তন যতটুকুন হবে ঠিক ততটুকুন পানিতে সরে দিবে, তাই না? তাহলে ওই বস্তুর আয়তনের সমান পানির আয়তনের ওজন নাকি যদি আমরা বের করতে পারি তাহলে হারানো ওজনটা আমরা বের করতে পাবো। ওকে, তাহলে দেখো এখানে একটা ঘটনা ঘটছে। একটা 5 কেজি ভরা একটা বস্তু, পানিটার লেভেল ছিল এই পর্যন্ত, তাই না? তো পানিটার মধ্যে যদি আমি এই বস্তুটা যদি ডুবে দেই তাহলে কি হবে? পানিটার লেভেল উপরে উঠবে না, আগে ছিল 6 পর্যন্ত, তো বস্তু ডুবানোর পর উঠছে হলো 7-এ উঠছে। তাহলে বলো তো, তাহলে বস্তু কতটুকুন পানি অপসারণ করলো? 1 লিটার, তাই না? ধরলাম এটা লিটারে দেওয়া আছে, এগুলা বালতির গায়ে তো এভাবে লিটারই থাকে না। ওকে, তার মানে ওই বস্তুটার আয়তন হচ্ছে 1 লিটার। তাহলে 1 লিটার পানির এখন তুমি ওজন বের করো এখন, বুঝতে পারলে? 1 লিটার পানির ওজন তুমি এখন বের করো, তাহলে বোঝা পারবে এই বস্তুটার ওজন কতটুকু হারাবে। হ্যাঁ, তাহলে হারানো ওজন বের করবো, তাই না? আচ্ছা, বস্তুটা ভর 5 কেজি, তাহলে বলো তো বাতাসে ওজন কত হবে? বাতাসে ওজন WA সমান সমান আমরা জানি mg। m কত? 5 কেজি। জি কত? 9.8। তাহলে 5 গুণন 9.8 সমান সমান 49। তাহলে এই বস্তুটার বাতাসে ওজন হচ্ছে 49 নিউটন নাকি? ওকে, এখন পানিতে নিয়ে যাওয়ার পর ওজন কত হবে ওটা আমাদেরকে বের করা লাগবে, ওটা পরে বের করবো, আগে হারানো ওজন বের করলেই তো শেষ, তাই না? তাহলে আমরা একটা সূত্র লিখি, হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন। দেখো এই কথাটা কিন্তু আমাকে আর্কিমিডিস বলেছে, আমি নিজে নিজে লিখিনি। হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান হয়, তাই না? তাহলে হারানো ওজন সমান সমান অপসারিত তরলের ওজন। কিন্তু আমরা আবার হিসাব নিকাশ করে দেখেছি এই অপসারিত তরলের ওজনটা হয় হলো, আচ্ছা বলো তো ওজনটা কেন হারায়? 1 বস্তা ধান পানিতে ভিজালে পুকুরে এই মাথা থেকে ওই মাথা টান নিয়ে যেতে খুব একটা কষ্ট হয়? কেন হয় না? পানিতে ডুবালে ওর ওজন কম লাগে, ওর ভরটা কিন্তু কমে যায়, তাই না? দেখেছিস কোনোদিন? ভরটা কমে যায়। এখন প্রশ্ন কেন কমে? তরল বা বায়বীয় পদার্থ প্রত্যেকটা বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। প্লবতার সংজ্ঞায় কি লিখলাম? প্লবতার সংজ্ঞাটা কি ছিল? কোন বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ ঊর্ধ্বমুখী একটা বল কাজ করে। তাহলে পানির মধ্যে যখন কোনো একটা বস্তুকে আমি রাখবো তাহলে ওই পানি কিন্তু বস্তুটার উপর ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করবে, যার কারণেই তো ওজনটা কি হয়? হারায়। তাহলে ওজন হারানোর মেন কারণ কে, দায়ী কে? প্লবতা নাকি? তার মানে অপসারিত তরলের, তার মানে হারানো ওজন অপসারিত তরলের ওজন মানেই হলো প্লবতা, আর প্লবতা মানেই হলো 0g নাকি? ওকে, তাহলে অতএব হারানো ওজন সমান সমান আমরা সূত্রে ফেলালাম 0g। এবার আয়তন একটু আসি, তাহলে বলে এখানে আয়তন কত হয়েছে? ছিল 6 থেকে 7, বস্তুর আয়তন হচ্ছে 1 লিটার, তাই না? 1 লিটার, কিন্তু লিটারে কি অঙ্ক হয়? লিটার থেকে আসতে হবে ঘন মিটারে। 1 লিটারে কত ঘন মিটার হয়? 1 এর সাথে গুণ দিতে হয় 10 ইনভার্স 4 1 লিটারে। দেখি একটু যাচাই করে দেখি, 1 লিটার সমান সমান লেখা যায় 1000 ঘন সেন্টিমিটার নাকি? ঘন সেন্টিমিটার থেকে মিটার করার জন্য 1000 ভাগ 10 পাওয়ার 6, তাহলে এটা 3 শূন্য কাটে 6 দিলে 3টা শূন্য কাটি, তাহলে নিচে করা থাকবে 10 পাওয়ার 3 পড়ে থাকবে না? 10 ইনভার্স 3 দিয়ে গুণ দেওয়া লাগবে, বুঝে গেল? গুণ দিলে এটা কি হয়ে যাবে?
লিটার থেকে ঘন মিটারে হয়ে যাবে। tan ইনভার্স 3 দিয়ে মাথায় রাখো, কিন্তু লিটার থেকে ঘন মিটারে যাওয়ার উপায় হলো tan ইনভার্স 3 দিয়ে গুণ দেওয়া। তাহলে মান বসাই, তাহলে বস্তুর এটাই কিন্তু বস্তুর আয়তন। তাহলে 1 গুণন tan ইনভার্স 3 গুণন ঘনত্ব কত, পানির ঘনত্ব হচ্ছে 1000 আর জি হচ্ছে 9.8। তাহলে এইটা ক্যালকুলেশন করলেই কাজ হবে, সমান সমান 9.8। তাহলে ওজন হারাইছে দেখো 9.8 নিউটন, এত নিউটন ওজন কিন্তু সে হারাইছে। তাহলে এখন বলো তো পানিতে ডোবার পর তাহলে ওজন কত হবে? বাতাসে ওজন কত ছিল? 49 নিউটন। ভর, কিন্তু ভরের কথা কিন্তু আর্কিমিডিজ বলেনি, ওজনের কথা বলছে। ভর আলাদা জিনিস, ওজন আলাদা জিনিস। তাহলে পানিতে ওজন, তাহলে পানিতে ওজন 49 মাইনাস 9.8 মাইনাস 49, 39.2। তাহলে এত নিউটন ওজন পানিতে নিয়ে যাওয়ার পর তার ওজনটা হয়ে গেছে 39.2 নিউটন। কিন্তু আমরা তো সাধারণ মানুষ নিউটনে বুঝি না। আমরা এবার কি করব, এই ওজনটাকে এবার নিয়ে যাব ভরে। বস্তুটা ভর ছিল কত বাতাসে? 5 কেজি, তাই না? পানিতে নিয়ে যাওয়ার পর ভর কত হবে? অবশ্যই কমবে, নয়? কত কমবে সেটা কত হবে? ছিল ভর, বানাইছি ওজন, তাহলে এবার কি আছে? নিউটন। তাহলে এবার ওজন থেকে যাব ভরে, কি করব? ভেরি গুড, এই তো। তাহলে পানিতে ভর, তোমরা তো অনেক পারো। পানিতে ভর সমান সমান 39.2 ভাগ 9.8, এত কেজি হয়ে যাবে তখন। তাহলে এটা ভাগ 9.8, 4 কেজি হয়ে যাবে। দেখলে, ছিল 5 কেজি, পানিতে যায় হলো 4 কেজি। 1 কেজি ভর কোথায়? এই জায়গাটা। বস্তুটার আয়তন আগে পানিটা ছিল কোথায়? 6 লেভেল পর্যন্ত ছিল। বস্তুটা ডোবানোর পর পানিটা উপরে উঠলো, যতটুকুন পানি উপরে উঠলো ওটাই তো বস্তুটার আয়তন, তাই না? ছিল 6, উঠেছে 7, কত তাহলে? 1 কি, এটা কিসে পেলাম? লিটারে পেলাম। তাহলে ভি সমান সমান 1 লিটার নাকি? তাহলে লিটারটা কি বানা লাগবে? ঘন মিটার বানাতে হবে না? তাহলে লিটারের সাথে tan ইনভার্স 3 গুণ করে দিলেই হয়ে যায় ঘন মিটার। বুঝে গেল? এখন যদি না বোঝে, কেউ যদি বোঝা পারে না এটা, তাহলে এটা বুঝুক একটু। তাই 1 লিটার মানে আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার। তাহলে ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটারে যায় এবার নাকি? তাহলে 3টা 100 দিয়ে ভাগ, 3টা 100 দিয়ে ভাগ মানে 10⁶। তাহলে এটা দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে হলো tan ইনভার্স 3। যার যেটা ভালো লাগে, দুটো একই প্রসেস। এখানে একের সাথে এটা গুণ করলে তো শুধু এটাই থাকবে না, এখানে 1 দেওয়া না দেওয়ার মধ্যে কি পার্থক্য? সমস্যা? বস্তুর ভাষা বা ডোবার শর্ত নাকি? কোন বস্তু ভাসবে, কোন বস্তু ডুববে। যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে। যেমন ধরো এই বস্তুটার কথাই ভাবো, না এই বস্তুটার কথা না, আরেকটা অন্য বস্তু। পানির মধ্যে একটা বস্তু দিব, পানির ঘনত্ব কত? 1000 নাকি? যে বস্তুটা আমি দিব তার ঘনত্ব যদি 1000-এর বেশি হয়, ওই ঘন মানে ওই ভারী বেশি, তাই না? ঘন মানে ওর ভারী বেশি, ওই পানিটার মধ্যে ডুবে যাবে। বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে বস্তুটি ভাসে থাকবে। ওকে, এখন প্রশ্ন হলো বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব বেশি হলে ডুববে, কম হলে ভাসবে। কিন্তু দুটা যদি সমান হয়, বস্তুর ঘনত্ব যা তরলের ঘনত্ব একই, দুটো বস্তুর ঘনত্ব, বস্তু ঘনত্ব তরলের ঘনত্ব দুটো যদি সমান হয় তাহলে কি হবে? ডুবে ডুবে ভাসবে। এটাকে বলা হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। বুঝা যাচ্ছে? একদম ডুবে নিচে চলে যাবে না,
তরলের একদম পৃষ্ঠ ঘিজে থাকবে, পৃষ্ঠ ঘিজে থাকে, ভাসে বেড়াবে। আমি এটা ছোটবেলায় দেখছি, পুকুরের মধ্যে যখন কোনো বদনা পড়ে যায়, কিছু একটা পড়ে যায়, প্লাস্টিকের জিনিস পড়ে গেলে দেখবে ডুবে যায়, ভাসে ভাসে ঘুরে বেড়ায়। দেখছ? ওই সেম ঘটনাটা এখানে ঘটবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা তো বুঝলাম ঘনত্ব কম হলে ভাসবে, ঘনত্ব বেশি হলে ডুববে। এখন প্রশ্ন হলো কত শতাংশ ডুববে বা কত শতাংশ ভাসবে, ওটা একটু বের করা লাগবে। বুঝতে পারলে? ওটা একটু বের করবো। দেখো তাহলে একটা এক্সাম্পল নেই। এক্সাম্পল নাম্বার 1, দেখো একটি বস্তুর ঘনত্ব 700 কেজি পার ঘনমিটার। বস্তুটি পানিতে ভাসবে না ডুববে? এটা তো মনে করো যে একটা সংক্ষিপ্ত প্রশ্নের মতো হয়ে গেল, তাই না? এক প্রশ্ন হলো কত শতাংশ ডুববে এবং কত শতাংশ ভাসবে, যদি এটা হ্যাঁ হয়, তাই না? আর এই ঘন আমার দেখে তো বোঝা পাচ্ছে এটা হ্যাঁই হওয়া লাগবে। এটা হ্যাঁ না হলে এটা কেমন করে হয় এই প্রশ্ন? আচ্ছা দেখি গয়ের অ্যান্সারটা দেই। আমরা জানি পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব হচ্ছে রো ডাব্লিউ নাকি, সমান সমান 1000 কেজি পার ঘন মিটার। আর বস্তুর ঘনত্ব, তাই না? বস্তুর ঘনত্ব রো সমান সমান 700 কেজি পার ঘনমিটার। পানি ঘনত্ব হচ্ছে, আচ্ছা অত কাহিনী বাদ, এখানে বস্তুর ঘনত্ব রো, পানি ঘনত্ব হচ্ছে কম নাকি, রো লেস দেন রো ডাব্লিউ। অতএব বস্তুটি, আমি শর্টকাটে লিখলাম, তোমরা এইভাবে লেখো যে আমরা জানি বস্তুর ঘনত্ব পানি ঘনত্বের চেয়ে কম হলে ওই বস্তুটা ভাসে। এখানে বস্তুর ঘনত্ব পানি ঘনত্বের চেয়ে কম হয়েছে, তাই বস্তুটি ভাসবে। কত শতাংশ ডুববে এবং কত শতাংশ ভাসবে, আমরা কিন্তু অঙ্ক করে সবসময় কত শতাংশ ডুববে ওটাই বের করতে পারবো। বুঝতে পারলে? যদি ডুববে বের করতে পারো, তার মানে ভাসবে কত সেটাও তুমি জানো। একটা জানলে আরেকটা আমরা পারবো। কিন্তু আমরা কি বের করতে পারবো? অঙ্ক করে যেটা বের করবে সেটা হলো কত শতাংশ ডুববে। বুঝতে পারলে? ওকে, তাহলে এখানে রো সমান সমান হচ্ছে 700, আর রো ডাব্লিউ পানি ঘনত্ব সমান সমান 1000 কেজি পার ঘনমিটার। তাহলে ডুববে, বস্তুটি ডুববে, বস্তুটি ডুববে সমান সমান, আচ্ছা কে উপরে থাকবে বলো তো? পানির উপরেই তো বস্তু থাকবে, তাই না? তার মানে হিসাব অনুযায়ী বস্তুর ঘনত্ব উপরে, পানির ঘনত্ব নিশ্চয়, যেহেতু শতাংশে আমরা বের করবো, শতাংশে পার্সেন্টেজে বের করার জন্য গুণন একটা 100 দিব। এবার মান বসাই, রো হলো 700, রো ডাব্লিউ হলো 1000 নাকি, গুণন 100%, তাহলে 1 0 2 0, 1 0 2 0, এই 0 এই 0, তাহলে উত্তর হলো 70%। 70% কি হবে? ডুবে যাবে। তাহলে বলো ভাসবে কত? 30। বাকি 30% ভাসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এখন প্রশ্ন দেখা, এই প্রশ্নে কিন্তু বললো কত শতাংশ ভাসবে, এটাই কিন্তু প্রশ্ন করবে। ডুববে কত এটা করবে না, তাহলে কি করবে? হ্যাঁ, প্রথমে ডুববে কত সেটা বের করে তাহলেই বুঝবে ভাসবে এত, 100 থেকে বাদ দেবো না বাকিটা। ওকে, কি? হ্যাঁ, বস্তুটি ডুববে হলো 70%, তাহলে ভাসবে 100 বিয়োগ 70 নাকি। দেখো 10 কেজি ভরের একটি কাঠ নদীর পানিতে অর্ধেক ডুবে। অর্ধেক মানে কত পার্সেন্ট? 50%, তাই না? অর্ধেক মানে 50% ডুবে। আর সমুদ্রের পানিতে কতটুকু ডুববে? দেখো নদীর পানিটা কিন্তু ফ্রেশ পানি, মিঠা পানি, ওখানে লবণ থাকে না, আর ঘনত্ব ধরে নেওয়া লাগবে, বিশুদ্ধ পানির ঘনত্ব ধরে নিতে হবে। কত? 1000। বিশুদ্ধ পানির ঘনত্ব 1000, তাহলে নদীর পানিও তো বিশুদ্ধ নাকি, মিঠা পানি তো, ওখানে তো লবণের পরিমাণ কম, লবণ নাই নদীর পানিতে। তাহলে নদীর পানিতে হলো ডুবে হলো অর্ধেক, তাহলে সমুদ্রের পানিতে নিয়ে গেলে পরে কতটুকু ডুববে বলো তো? কম ডুববে, কারণ সমুদ্রের পানি, হ্যাঁ সমুদ্রের পানি, হ্যাঁ ভাষার কথা তো আমরা তো অঙ্ক তো আমরা ভাষাটা বের করতে পারি না, যা পাই সেটা হলো কতটুকু ডুববে, তাই না? হ্যাঁ, তার চাইতে কিন্তু কম ডুববে, কিন্তু সমুদ্রের পানি ঘনত্ব কিন্তু বেশি নাকি। সাধারণ পানি ঘনত্ব হলো 1000, আর সমুদ্রের পানি ঘনত্ব দেখো 1030 বেশি কিন্তু।
বুঝতে পারলে? ওকে, দেখা যায় 10 পাওয়ার 1000 এর সাথে গুণ করলে কিন্তু এটা 1030 হয়ে যাবে কিন্তু, বুঝতে পারলে? 30 বেশি, খুব একটা বেশি না। আচ্ছা, কিন্তু কতটুকুন ডুববে কতটুকুন ভাসবে এটা বের করতে গেলে তো আমার আগে ঘনত্ব লাগবে, তাই না? মনে করো যে কাঠ কতটুকুন সমুদ্রের পানিতে ডুববে সেটা আমরা বের করলাম, তার জন্য কি করা লাগবে? কাঠের ঘনত্ব ডিভাইডেড সমুদ্রের পানি ঘনত্ব। সমুদ্রের পানি ঘনত্ব কি ধরবো বলো? এস, সমুদ্রের ইংরেজি সি নাকি? সি, সমুদ্রের পানির ঘনত্ব এটা। তার মানে আমাকে তাহলে জানতে হবে কি? কাঠের ঘনত্ব জানা লাগবে। তো কাঠের ঘনত্ব আমি জানি না, কিন্তু তার মানে আমাকে আগে কাঠের ঘনত্ব বের করতে হবে কোত্থেকে? এই যে নদীর পানি থেকে, বুঝছো? ওখান থেকে বের করে আনতে হবে। ওকে, আচ্ছা, ধরি কাঠের ঘনত্ব হলো রো নাকি? আর নদীর পানির ঘনত্ব, নদীর পানি ঘনত্ব এটা আমরা জানি রো ডাব্লিউ সমান সমান 1000 কেজি পার ঘনমিটার। আচ্ছা বলো তো, আমরা ওই টেকনিকটা খাটাবো, প্রশ্নে যেটা দেওয়া থাকে আমরা সেটাই ফেলাই, নয়? প্রশ্নে কি দেওয়া আছে? কতখানি ডুবছে, তাহলে কতটুকু ডুবছে আমরা বের করি, আমাদের হিসাব মতো বের করি, এটা সমান অর্ধেক নাকি? আচ্ছা, নদীর পানিতে ডোবে, ডোবে সমান সমান ডোবাডুবি কেমন বের করে? উপরে হলো ওই বস্তুর ঘনত্ব, নিচে হলো পানির ঘনত্ব নাকি? গুণন 100% গুণ দিয়ে লাভ নাই, এটা সমান সমানই কত লেখা যাবে? অর্ধেক। কি অর্ধেক মানে 50%। কি কি সমস্যা? নদীর পানিতে ডোবাডুবি কেমনে বের করে? উপরে যেটা ডুববে বস্তুর ঘনত্ব, নিচে নদীর পানি, উপরে কাঠ, নদীর পানি কোথায় থাকবে? নিচে। এই দেখো, উপরে কাঠ ভাসতে, নিচে পানি ভাসছে না, পানি ভাসছে পানি, তাহলে এটাই ডুববে না, কিন্তু সেই ডোবাডুবিটা বের করেছে, কিন্তু এটাই তো দেওয়াই আছে অর্ধেক, এটা সমানই তো 50%। কোনো সমস্যা? ওকে, এবারে হিসাব নিকাশ জন্য শুরু করে দিই। রোটাই আমরা বের করি। রো ডাব্লিউ কত? 1000। 50% মানে কি? 50-এর নিচে 100 নাকি? তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে রো সমান সমান এই যে কোনাকুনি গুণ করলে 500 কেজি পার ঘনমিটার। কাঠের ঘনত্ব আমরা পাইছি নাকি? চলে গেলাম তাহলে এবার এই সমুদ্রের পানিতে কতটুকু ডুববে? নদীর পানিতে ডুবে, এবার সমুদ্রের পানিতে ডুবে। তাহলে ডোবাডুবি কেমনে? বস্তুর ঘনত্ব উপরে নাকি? নিচে হলো সমুদ্রের পানি, এবার কিন্তু নদীর পানি না। সমুদ্রের পানি ঘনত্ব রো এস নাকি? যেহেতু শতকরা বের করবো, গুণন একটা 100 দিলাম। কাঠের ঘনত্ব কত? 500। সমুদ্রের পানি ঘনত্ব ওই যে দেখো কোনায় দেওয়া আছে 1.03 গুণন 10 পাওয়ার 3, এত গুণন 100। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি সমান সমান 48.54। আচ্ছা, মিলছে? এত পার্সেন্ট। দেখছো, আগে ডুবছিল সমুদ্রের পানিতে অর্ধেক, এবারে কিন্তু অর্ধেকের চেয়ে কম, প্রায় 48%। 2% বা 2.5% কম ডুবছে কিন্তু। এই